দর্শক, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে নিরাপদ আছেন, সুস্থ আছেন। বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে একটি বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের কারণে এদেশে পরিবেশ বিপন্ন হচ্ছে, মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনজনিত হুমকির মুখে পড়ছে এদেশের মানুষ। ঘরে কিছু নাই দেখে তো ডাহাইছি, সুবিধা কাজ কাম করে খাইতারি, এটাই ছেলে সন্তান কাজ করে, তার বাসা কাজ করে। অবস্থা খারাপ, খেট আছে, পশুর মশুর নাই, সব বন্যা নিচে। আমাকে ওই যে ইয়ে ছিল, বন্যা ছিল, বন্যার সময় আমাকে বাড়িঘর সব তলায় নিছিল, তো এটা সালের উপর পানি উঠছিল। তো আমরা আমার মা বাপ সবাই, আমি এখানেই ছিলাম, আমার মা বাপ ছিল আমার চাচার দোতলা বিল্ডিংয়ে, ওইখান একতলা ডুবে আছে। পরিবেশ বিপন্নতার কারণে বাংলাদেশে প্রতি বছর কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, আর এইসব বাস্তুচ্যুত মানুষ নিজেদের ঘর বাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছে শহরে। এইসব ভাগ্যহত ভাসমান মানুষের জীবন ও জীবিকা নিয়ে এবারের প্রেক্ষাপটের অনুসন্ধানী প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম বাংলাদেশ। জার্মান ওয়াচের ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2025 অনুযায়ী বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও তীব্র তাপ প্রবাহের কারণে বাংলাদেশে প্রতি বছর প্রায় 300 কোটি মার্কিন ডলার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। জলবায়ু পরিবর্তন তো একটা বাস্তব সত্য, এবং দিনে দিনে এর তীব্রতা, এর ঘনত্ব অর্থাৎ ইন্টেন্সিটি বাড়ছে, পরিবর্তিত হচ্ছে, সময়কাল পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশ এমনিতেই জলবায়ু পরিবর্তনজনিত কারণে অত্যন্ত ঝুঁকিময় অবস্থায় রয়েছে, এবং এই জলবায়ু পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে যে অসংখ্য মানুষ, অনেক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, ইংরেজিতে যাকে আমরা বলি ডিসপ্লেসড পপুলেশন। এবং এই বাস্তুচ্যুত মানুষগুলো দেখা যাচ্ছে কোথায় যাচ্ছে, তারা মূলত দেখা যাচ্ছে তাদের যে অঞ্চলগুলো আছে, যে উপকূল অঞ্চলগুলো বা জলবায়ু পরিবর্তনের কিন্তু বিভিন্ন ধরন রয়েছে, সেই ধরনগুলোর মধ্যে যদি দেখা যায়, কোথাও দেখা যায় যে স্যালিনিটি বা লবণাক্ততা বেড়ে যাচ্ছে, কোথাও দেখা যায় তাপমাত্রা বেড়ে গেছে, কোথাও দেখা যায় বন্যা, প্লাবন বা সাইক্লোন কিছু কিছু অঞ্চল হচ্ছে। কাজে বাংলাদেশের যে এলাকাগুলো রয়েছে এগুলো কিন্তু মানে বিপর্যয়, যেটাকে বলবি যে জলবায়ু সংক্রান্ত ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ডিজাস্টার যে শব্দটি রয়েছে ইংরেজিতে, ক্লাইমেট ডিজাস্টার বা অন্য যে কোনো কারণেই বলি না কেন, সেই জায়গাগুলোতে বিভিন্ন অঞ্চলে কিন্তু এই ধরনের প্রভাব রয়েছে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রতি বছর 7 লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, যার ফলে প্রতিদিন প্রায় 2000 নতুন জলবায়ু উদ্বাস্তু ঢাকা শহরে যুক্ত হচ্ছেন। মানুষ কিন্তু দেশান্তরী হচ্ছে, মাইগ্রেট করছে, এটা কিন্তু সারা দুনিয়াতে হচ্ছে। যেখানে খরা বেড়েছে সেখানে মানুষের খাদ্যদ্রব্যের অভাবে সে যেখানে খাবার পাবে সেখানে যাচ্ছে সে। এখন এরা যাচ্ছে কোথায়? স্বাভাবিকভাবেই যেখানে খাবার আছে এবং যেখানে কাজ আছে। বাংলাদেশে যেটা এখন থেকে 100 বছর আগে জনসংখ্যার যখন ছিল 3 কোটি 4 কোটি, তার 80% লোকই কৃষিক্ষেত্রে এমপ্লয়েড ছিল। আজকে তো 20 কোটি, কৃষিতে আর লোক নিতে পারছে না। অতএব এই মানুষগুলো নগরমুখী হচ্ছে, শিল্প কলকারখানা গড়ে উঠছে নগরে। তার মানে মানুষগুলো খুলনায় আসছে, এই যে 4টা জেলার কথা বললাম, যশোরে আসছে, রাজশাহীতে যাচ্ছে, ঢাকায় আসছে সবচেয়ে বেশি। সো একটা গ্রুপ দেখা যাচ্ছে তারা কষ্ট করে থেকে যাচ্ছে, কিন্তু যারা আসলে একদমই পারছে না, যাদের হয়তো বাড়িঘর চলে গেছে বা যাদের ল্যান্ড চলে গেছে, তারা দেখা যাচ্ছে তখন জীবিকার চাহিদায় তারা বিভিন্ন দিকে চলে যাচ্ছে, এবং একটা বড় প্রভাব আসলে সিটির উপরে পড়ে। কারণ সিটি যেহেতু ডেভেলপ, তারা মনে করে যে এখানে আসলে জবের অ্যাভেলেবিলিটি অনেক বেশি। জলবায়ু
পরিবর্তনকে কারণে যে মানুষগুলো বাস্তুচ্যুত হচ্ছে তাদেরকে আমরা অনেক ক্ষেত্রে ক্লাইমেট রিফিউজি বা জলবায়ু শরণার্থী বলে কখনো কখনো অভিযোগ বা কখনো কখনো বা অভিহিত করে থাকি। এখন এই মানুষগুলো যখন শহরে চলে আসবে তারা কোথায় থাকবে? দেখা যাবে যে তাদের আবাসনের জায়গার জন্য তারা বস্তি বা মানসম্পন্ন যে সমস্ত জায়গায় অবস্থা নেই সেই সমস্ত জায়গায় তারা থাকবে। যেমন দেখা যায় বাংলাদেশে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে স্লাম বা বস্তিতে যে মানুষগুলো এখন বসবাস করছে তার ঢাকা শহরের কথাই যদি বলি তাহলে তার 7% কিন্তু আসছে কিন্তু এই পরিবেশগত বিপর্যয় বা জলবায়ু পরিবর্তনের কারণে। এই পরিমাণটি হয়তো আরো বেশি এবং যত সময় যাচ্ছে ততই কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। যারা নদী ভাঙন অথবা অন্যান্য দুর্যোগের কারণে বাস্তুচ্যুত হচ্ছেন তাদের ভিটে বাড়ি তারা হারিয়ে ফেলেন। হারিয়ে ফেলার পরে প্রাথমিক কয়েকটা পর্যায়ে আশেপাশে থাকার চেষ্টা করেন, যখন আর থাকা সম্ভব হয় না তখন তারা হয়তোবা শহরমুখী হন, পাশের গ্রামে চলে যান। এইভাবে নিজেদের একটা মাথা গোঁজার ঠাঁই এবং কর্মসংস্থান যারা করে নেন তাদেরকেই আমরা বাস্তুচ্যুত বলছি। মূলত এরা দেশের ভিতরেই আভ্যন্তরীণ অভিবাসী হিসেবে কাজ করেন। আর আমাদের যে ক্লাইমেট চেঞ্জের এখনকার যত হিসেব আসছে, যেরকম গত বছরেই দেখা গেছে যে র্যাপিড অনসেট প্রসেসের কারণে 2024-এ 2.4 মিলিয়ন বাংলাদেশি তারা বাস্তুচ্যুত হয়েছেন। আর যদি আমি চিন্তা করি যে 2050 সাল নাগাদ শুধুমাত্র ধীর গতি সম্পন্ন যে ক্লাইমেট চেঞ্জের প্রভাব সেটার কারণে প্রায় 19 মিলিয়ন বাংলাদেশি বাস্তুচ্যুত হতে যাচ্ছেন। পরিবেশ বিপর্যয় আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রায় 70% মানুষ ঢাকার বিভিন্ন বস্তিতে আশ্রয় নেয়। এই বাস্তুচ্যুত মানুষের শিক্ষা, চিকিৎসা, খাদ্য আর অন্যান্য চাহিদা পূরণ ক্রমশ কঠিন হয়ে পড়ছে। বাস্তুচ্যুত এসব মানুষ আশ্রয় নিচ্ছে ঢাকার বিভিন্ন বস্তিতে। তারা এসে ওঠে কোথায়? বস্তিতে ওঠে। এবং এটার জন্য পুল ফ্যাক্টর বুঝতে হবে। পুশ করছে ক্লাইমেট চেঞ্জ, জলোচ্ছ্বাস, বন্যা, খরা ইত্যাদি। আর পুল হচ্ছে তার পরিচিত আত্মীয় স্বজন যারা আছে, ভাই ব্রাদার যারা আছে, কাজে বস্তিগুলোতেই তো উঠছে তারা। সবচেয়ে বেশি এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইকোনমিক মাইগ্রেশনের একটা বড় পুশ বা পুল ফ্যাক্টর হচ্ছে কি আপনার ক্লাইমেট চেঞ্জ বা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। তো যারা আসছে তারা আসলে মূলত জীবিকার কারণে আসলে আমাদের শহরমুখী হচ্ছে। স্থানান্তরিত যে মানুষগুলো বা বাস্তুচ্যুত যে মানুষগুলো, এই মানুষগুলো যদি সংখ্যা যদি বেড়ে যায় তাহলে শহরে এক ধরনের বড় ধরনের চাপের সম্মুখীন হবে। সেই চাপের ফলে দেখা যাবে তাদের শিক্ষা বা মৌলিক যে অধিকার, স্বাস্থ্য, তারপর তাদের গুণগত জীবনের যে মান, এই জায়গাগুলোতে ব্যাপক প্রভাব বিস্তার করবে। কারণ সরকারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা এই বিষয়গুলোকে সমাধানে কাজ করবে তাদের জন্য বড় ধরনের চাপের সম্মুখীন হবে এবং সেটি যদি অব্যাহত থাকে তাহলে জীবনের গুণগত মান উন্নয়ন করা সম্ভব হবে না। কিন্তু শহরমুখী হচ্ছে সরকারের যে পলিসি, সেই পলিসি কি করেছে? সমস্ত ডেভেলপমেন্টকে ঢাকামুখী করেছে, সমস্ত ইন্ডাস্ট্রি ঢাকামুখী করেছে, ঢাকা এবং পরবর্তীতে চট্টগ্রাম। ফলে যেটা হচ্ছে কাজ যেখানে আছে সেই কাজ, অর্থাৎ ইন্ডাস্ট্রি, যত রকমের সার্ভিস সেক্টর, হোটেল, এরা সবাই কিন্তু আসলে এদেরকে পুল করে নিয়ে আসছে। কিন্তু আমরা শুধু পুশ ফ্যাক্টরটা দেখছি। কিন্তু আজকে যদি সরকার, যেমন আগে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান সেই সময় যেমন ছিল, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ, প্রতিটা সিটি যদি ডেভেলপ থাকতো, প্রতিটা সিটিতেই যদি কর্মসংস্থান হতো, ইন্ডাস্ট্রি থাকতো, তাহলে তো এরা ঢাকামুখী হতো না। তাহলে শহরের একটা বড় সমস্যা হিসেবে যা আজকে পলিসি মেকাররা বলেন যে এরা সব সমস্যা, ইভেন তাদেরকে পেটি থেফট, ড্রাগস মানে পেডলিং, এসব সমস্ত কিছুর সাথে এদেরকে তুলনা করেন। রাস্তা ভরে ফেলছে, ট্রাফিক জ্যাম হচ্ছে, সব কিছুর জন্য দায়ী করেন এদেরকে। কিন্তু আসলে তারা দায়ী নয়, দায়ী কিন্তু পলিসি মেকার, তারাই। নাগরিক জীবনের ন্যূনতম সুযোগ সুবিধা বঞ্চিত এসব মানুষ কঠিন মানবিক বিপর্যয়ের মুখে। কেমন আছেন তারা? তিস্তা নদী রে, সুখের ঘর মোর ভাঙিলু কোন দোষে, ও তোর ভাঙ্গা গড়ার পাগলা
নিতে রে ও মোর সুখের নিন দিলু ভাঙ্গিয়া। জায়গা শুনে জানি যে সব নদী ভাঙছে ভাঙে তোরা তার বড় একটা জয়ালে ডাবতে যায় এই পর ফিরে গেছে একটা ছিঁড়ের বন্যের সব নামবে ঘর বাড়ি সব একেলে এলাকায় আমাদের ফুলতলা একটা গ্রাম ওরা টোটালি নাই 4 নম্বর একটা কি ধরছে মাটিভেঙ্গা গ্রাম তা আমার বয়স আমি 3 বেরি করছি 3 বেরি 2 বেরি গেছে এখন একবারই আছে হ্যাঁ ধরনের 1 কিলো নাই কমাস। আমার দেশের বাড়িঘর সব নদীতে গেছে বুঝলে, পায়রা নদী পটুখালী একটু করে ভাঙতে ভাঙতে বালু মাটি ছিল না, প্রচুর পুরা গ্রামে ভেঙে গেছে বুঝছেন, গ্রামের কিচ্ছু নাই, পুরো সম্পূর্ণ গ্রাম ভেঙে গেছে। শুধু আমরা না, ওটারে বলে ইলিশা নদী বলে আর কি বুঝছেন, পুরো নদী পুরো গ্রাম। এখন আমাদের তো মানে বলতেছে সরকারে বলছে আর কি ফালাইবো আর কি পাটা ফালাই দিব আর কি নদী ভাঙ্গন ঠিক করে, কিন্তু করতেছে না। এখন করে নাকি এটাও জানি না, আমি তো থাকি ঢাকায়, আমরা দেশে আসছিলাম, আগে ছিলাম ছোটবেলার দেশে ছিলাম, এখন তাই পড়ছি। গাঙ্গের পার দিকে মানে বড় ইন্ডিয়ার থেকে দল আসলে প্রতি বছর মাটি ভেঙে চলে যায়। আমার গত টাইমে যে তিন বছর জানাইছিলাম এরা কিছুই করে নাই, লাস্ট পর্যন্ত বাড়ি ভেঙে পড়ে ঢাকা চলে আসছে। এই লোকগুলো কিন্তু এখানে পার্মানেন্টলি থাকতে চায় না, সুযোগ পেলে সে তার বাসস্থান যেখানে ছিল সেখানেই যেতে চায় নাড়ির টানে। তাহলে আমরা যদি উপকূল ব্যবস্থাপনাটাকে আরেকবার পর্যালোচনা করি, সেখানে তার জীবিকার বাড়ানো যেতে পারে এরকম কোনো কাজ করি, যে কৃষি ব্যবস্থা কাজ করছে না, ভেঙে পড়ছে, তার বিকল্প ব্যবস্থা কি? যদি চিন্তা করেন 10 বছর আগে যখন আপনি রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতেন আর আজকে যখন আপনি রাস্তাঘাট দিয়ে চলাফেরা করছেন, একটা পার্থক্যতা আপনি দেখতেই পাচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে রিসেন্ট স্টাডি অনুযায়ী দেখা যায় যে বলা হচ্ছে যে প্রতি বছর 3 থেকে 4 লাখ মানুষ শহরমুখী হচ্ছে, এবং সেটা ক্লাইমেট চেঞ্জের বিভিন্ন দুর্যোগের কারণেই হচ্ছে। এই যে 3 থেকে 4 লাখ মানুষ আসছে, আমরা ঢাকা শহরে যে মানুষরা বাস করছি তারাই এখনো আমরা সমস্ত ধরনের চাহিদা কিন্তু পাচ্ছি না। আপনি দেখেন প্রতিনিয়ত আমরা পানির সমস্যা ভুগছি, আমরা এয়ার পলিউশনে ভুগছি, আমরা দেখা যায় স্বাস্থ্য সেবা পাচ্ছি না, আমরা সবাইকে শিক্ষা সেবাও দিতে পারছি না। তাহলে এই যে বাড়তি যে জনসংখ্যাটা আসছে ঢাকার দিক, ঢাকামুখী হচ্ছে, তাদেরকে আসলে আমরা কিভাবে করে দিব? যেখানে যারা অলরেডি ঢাকায় আছে তাদেরকেই দিতে পারছি না, তাহলে এটার উপর তো আসলে আরো চাপ পড়ে যাচ্ছে। জীবন বাঁচাতে প্রাথমিক পর্যায়ে তারা সরকারি কোনো রাস্তার পাশে মাথা গোজার ঠাঁই নেন। ধীরে ধীরে যা রূপ নেয় একটি বস্তিতে, বাড়তে থাকে তার সীমানা। এখানে আশ্রয় জোটে বটে, কিন্তু কর্মসংস্থান হয় না, জোটে না দুবেলা খাবার। নদী বাঙ্গলে যে গড় বাঙ্গলে তো আমার ছাই থাকে, নদী বাঙ্গলে কিছু ছাই 365 ঘর আমরা কর্মকার আসিলাম, এখন কি আছি 3-4 ঘর আছি এপার, হ্যাঁ তো না থাকবার মতন। ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান অনুযায়ী আমরা 11টা স্ট্রেস এরিয়ার কথা বলি। সো 11টা স্ট্রেস এরিয়াতে আমাদের 14টা হ্যাজার্ডের কথা আমরা বলছি। এই 14টা হ্যাজার্ড পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আসে, এবং এই 14টা হ্যাজার্ড যেসব জায়গাগুলোতে আমাদের প্রতিনিয়ত প্রভাব ফেলছে, সব জায়গা থেকে আসলে মানুষ কিন্তু আমাদের শহরমুখী হচ্ছে। যে মানুষগুলো এখানে আসছে, শহরের যে মানুষগুলো আছে তার একটা ধারণ ক্ষমতা আছে, যেটাকে ইংরেজিতে আমরা বলি ক্যারিং ক্যাপাসিটি, এবং সেখানে যদি আরো অতিরিক্ত মানুষ এসে চলে আসে তাহলে স্বাভাবিক সরকারের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে তাদের সেবা দেওয়া, নাগরিকদের যে চাহিদা, এই জায়গাগুলোতে একটা বড় ধরনের চাপ তৈরি হবে, এবং সেই চাপটা যদি যথাযথভাবে তারা প্রদান করতে পারবে না, তাদের জনবল দরকার, আর্থিক সহযোগিতা সাপোর্ট দরকার, বা অন্যান্য আনুষঙ্গিক পরিষেবার যে উপকরণগুলো সেগুলো দরকার, সেগুলোতে বড় ধরনের চাপ পড়বে। সেই চাপ পড়লে, এবং সেই কারণেই বলেছি যে জীবনের গুণগত মান উন্নয়ন করা বড় চ্যালেঞ্জের মধ্যে সম্মুখীন হয়ে যাবে। ঢাকার এই বস্তিটির নাম কড়াইল বস্তি। দূর থেকে দেখলে দেখা যাবে রাজধানীর বুকে একটি গ্রাম গড়ে উঠেছে। পাশেই বিত্তবানদের বসবাসের ঠিকানা গুলশান বনানী। এক পাশে অসংখ্য টিনের ঘর, নৌকা দিয়ে চলাচলের ব্যবস্থা, আর অন্যদিকে উঁচু উঁচু ভবনের আভিজাত্যের ছোঁয়া। এই বৈষম্যই এই শহরের বাস্তবতা, যেখানে রয়েছে এক একটি অজানা গল্প, যে গল্পে আছে নিঃস্ব হয়ে যাওয়া মানুষের আর্তনাদ আর বেঁচে থাকার লড়াই। কারণ মাইগ্রেশনকে তাকে বন্ধ করতে পারবেন না, এটা হিউম্যান রাইটস। সে তার এক জায়গায় থাকতে পারছে না, সে অন্য জায়গাতে যাবে, এবং একজন বাংলাদেশি সিটিজেন হিসেবে সে অন্য শহরে যাবে, তাকে আপনাকে গ্রহণ করে নিতেই হবে। কিন্তু এই অতিরিক্ত মানুষের চাপটা আসলে আমরা কিভাবে করে সামলাবো, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খোলা জায়গাগুলো ভরাট হয়ে যাচ্ছে।
আমরা মানুষের চাপ সামলাতে তাদের বাসস্থানের ব্যবস্থা করছি, আমরা 4তলা বিল্ডিং, 6তলা বিল্ডিং, 12তলা, এখন 20তলা বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে প্রেশার পড়ে যাচ্ছে, এক অর্থে আমাদের খালি জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমরা জলাভূমিকে ভরাট করে ফেলছি, করে আমাদের জায়গা বানাচ্ছি যে আমরা আসলে বাসস্থান তৈরি করব। একই সাথে বিভিন্ন এরিয়া ডেভেলপমেন্টের জন্য এরিয়া ওয়াইজ আমরা এখন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছি, হসপিটাল তৈরি করছি, আরো সাপোর্টের জন্য জায়গাগুলোকে নষ্ট করে ফেলছি, তাহলে আমাদের কিন্তু জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বস্তিতে তারা যাতে একটু ভালো থাকতে পারে খাবার পানি এবং স্যানিটেশনের ক্ষেত্রে, এই দিকে কিছুটা নজর দেওয়া হয়েছে, কিন্তু কর্মসংস্থানের নজর এখনো আসেনি। বাস্তুচ্যুত এসব মানুষের জীবন জীবিকা চলে ফুটপাতের দোকান, হকারি, রিক্সা চালানো সহ নানা ধরনের কাজ করে। বয়সে প্রবীণ এই ব্যক্তির স্ত্রী সন্তান থাকলেও নেই তাদের নিয়ে বসবাসের কোনো স্থায়ী বাসস্থান। বেঁচে থাকার তাগিদে ঢাকায় আসা এই মানুষটির বাড়ি বরিশালের ভোলা, পেশায় একজন শরবত বিক্রেতা। আমার ঢাকা আসার কারণে বাড়িঘর নদী ভেঙে নিয়ে গেছে, সেজন্য ঢাকা আইসি কর্মকর্তা, দেশে খাওয়ার মতো জায়গা নেই। খারাপ লাগে না, যেমন আগে বাড়িঘর আসিল, বাড়িঘরে যাইতাম বছরে বা মাসে, এখন তার বাড়িঘর নাই, বাড়িঘরে যাওয়াও করে না। এটা খারাপ লাগে না? সবাই ঈদের সামনে বাড়ির ঘরে যায়, আমরা তো আর যাইতারি না, আমরা এই বস্তির মধ্যে ঈদ গরম লাগে পোলাইন চালিয়ে। ছেঁড়া ময়লা কাঁথা, বয়সের ভারে তার বেঁচে থাকাটাই একটি যুদ্ধ। কাপড় শুকোতে দেওয়ার পর তার ঘরে ফিরে যাওয়া অস্বাস্থ্যকর, আর জনকীর্ণ রাস্তা দিয়ে ঘরে যেতে হয় এই মই দিয়ে। ভেতরে তার পরিবারের একমাত্র সদস্য এই বিড়াল, যাকে নিয়েই তার বস্তির ছোট্ট এই ঘরটিতে বসবাস। বাড়িঘর সব নদীতে গেছে, আমার দাদা ওরে 5.5 কানি জমি এক রাইতে নদীতে গেছে, আমার চাষরে আমরা দাফন করিয়া মাটি দিয়ে আইছি, সন্ধ্যায় মাটি দিছি, সকালবেলা ভাসছে গেছে, সব নদীতে গেছে, পায়রা নদীতে। তারপর তো আমি মানের বাড়ি কাম কাজ করি, ভাত টাত খাই, এখন এই ব্যবসার জন্য ওই কাম করি, এই ব্যবসায় পানি কেজি দেই আর খাই। একজন কর্মজীবী নারী, পোশাক সেলাই করার দোকানটি তার ঘরের পাশেই, যার উপার্জন দিয়ে চলে তার সংসার। সর্বনাশা পদ্মার ছোবলে তার বসত বাড়ি নদীতে বিলীন হয়ে যায়। এরপর তার আশ্রয় করাইল বস্তিতে। বাবার ভিটে মাটি হারিয়ে আজ তিনি নিঃস্ব। তার মতো এমন আরো অনেকেই রয়েছে এই দলে, যাদের জীবন চালাতে বেছে নিতে হয় বিকল্প কর্মসংস্থানের পথ। কুষ্টিয়া বাপের বাড়ি, ওইখানে নদীতে 5 বছর থাকা যায় না এক জায়গায়, নদী ভাঙ্গালায় এই চর বা আবার ওই জায়গায় গিয়ে বাড়ি করে, এরকম করে মানে থাকে, এরকম মানে সন দিয়া টিন দিয়া এরকম করে বাড়ি করতো। হ্যাঁ, বাবার বাড়ি ভেঙে গেছে, বাবার বাড়িতে অনেক কষ্টই। এরপরে আমরা ওইখানে খাওয়া থাকা করতে পারি না, পরে ঢাকায় চলে আসছি, চলে আসে যে কাম কাজ করে খাই। বাস্তুচ্যুত এই মানুষগুলোর জীবনকে টিকিয়ে রাখতে শিক্ষা, চিকিৎসা আর কর্মের চাহিদা পূরণে রাষ্ট্র কতটা উদ্যোগ নিয়েছে। শরীয়তপুরে একটি ছোট্ট গ্রামে ছিল তার ঘরবাড়ি, পরিবারে মা, বোন আর 3 সন্তান। স্বামীর মৃত্যুর পর তার বেঁচে থাকা এখন একটি যুদ্ধ। কিছুদিন আগে করাইল বস্তিতে লাগা আগুনে তার এই আশ্রয়স্থলটুকুও পুড়ে যায়। হতাশা আর কষ্টের চাদরে মোড়ানো এই মানুষগুলো চায় বেঁচে থাকার ন্যূনতম অধিকার। আমাদের যে সময় বাড়িঘর ছিল, অনেক বড় বাড়ি ছিল, আমরা ছোটবেলায় মনে করেন বাড়িতে মনে করেন সবই ছিল, ভাঙতে 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 যে সময় মনে করেন ভাঙ্গা বাড়ি ভাঙতেছে, এই সময় আমরা চাই দেখছি আর কান্নাকাটি করছি, কান্দে এক সাইডে বাড়ি ভাঙতেছে, আর এক সাইডে মা বাপে সব টেনে টেনে নিতেছে, একদিক দিয়ে ভাঙতেছে আর একদিক দিয়ে টেনে নিতেছে, নিয়ে নিয়ে থুইতেছে, একদিক দিয়ে থুইতেছে আর একদিক দিয়ে ভাঙতেছে, এবং থুইতে থুইতে সব একবার সর্বনাশা শেষ। আমাদের এখন কিচ্ছু নেই, আমি বস্তিতে বসবাস করতেছি, বস্তিতে মনে করেন যে পুরে টুরে একে 3 বার পড়লো, 3 বারে আমরা শেষ। এখন মনে করেন এই যে কিস্তি কিস্তি উঠাই যে বাড়ি ঘর কইরা রইছি, প্রতি মাসে কিস্তি দিব না, নিজেরা খাবো, অনেক কষ্টতেই চলতেছি। সারা জন্ম তো কষ্ট করতে করতে দিল মন সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে রাখে, কিভাবে রাখে আল্লাহ জানে। অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠা এখানকার শিশুদের রয়েছে অন্তহীন অভিযোগ। অনেক শিশুই এর মাঝে থেকেও চায় শিক্ষায় আলোকিত হতে। এই জায়গায় তো অনেক ময়লা আবর্জনা এখানে পড়ে থাকে, আমাদের এখানে ড্রেন খুলে যায়, আমরা হাঁটতে পারি না, বৃষ্টির কারণে আমাদের অনেক কাদা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন না, আবার এই জিলে ময়লা ফেলে, আর এই জায়গায় বেশি একটা পরিষ্কার না, ড্রেনের পানি এনে আসে পরে পানি বইরা, বৃষ্টি হলে ড্রেনের পানি বইরা যায় আর এনে পানি পড়ে, ঘরের ভিতরে শুধু পানি পড়ে, ভিতরের ভিতরে
আমরা অসুবিধা থাকার অসুবিধা, অনেক কষ্ট হইতেছে থাকা, মশা মাছি, বাচ্চা বাচ্চারা স্কুলে যাইলেও অনেক বৃষ্টিপাত ধরলে তো যাইতে পারতেছে, পরীক্ষা অনেক কষ্ট হইতেছে। চিকিৎসা তো আমরা বাচ্চারা কোনো খাইছই না, চিকিৎসা পানি ড্রেনের পানি বাসা বাড়ি তলে নিয়ে ময়লা আবর্জনা উঠে বাসার মধ্যে, এবার আমরা বাস করতে পানি সমস্যা হয়, লাইনে পানি জানা বাথরুম আটকাতে ড্রেনের জন্য ক্ষতিকর। পানির আবর্জনায় আমরা আরো অসুখে বিসুখে আমরা কষ্ট করতে হয়, ভোগ করতে হয়। কথা বলে নাই স্কুলে তো ধরেন না এনো যে বাচ্চাঘাট রাস্তাঘাটে যাইতে অসুবিধা, ড্রেনে পানি ধরেন পরিবেশ নষ্ট হয়ে যায়, স্কুলে যাইতেও কষ্ট, আসা যাওয়া চলাফেরা অবস্থা খারাপ হয়ে যায়। বস্তিতে মানুষের খাবার পানি, স্যানিটেশন ইত্যাদি, কিন্তু তার সাথে জীবিকার ব্যবস্থাটা তো করতে হবে, তার সাথে তার শিক্ষার ব্যবস্থাটা করতে হবে। ছেলেগুলো তো রাস্তাঘাটে ঘুরে বেড়ানো ছাড়া তার কোনো উপায় নেই। কাজে শিক্ষার ব্যবস্থা, তার রুজি জীবিকার ব্যবস্থা, অর্থাৎ কলকারখানাতে তাদের কর্মসংস্থান, ক্ষুদ্র ব্যবসায় তাদেরকে উৎসাহিত করা। বাংলাদেশে উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানির সমস্যা তীব্র আকার ধারণ করছে, যা পরিবেশ, কৃষি এবং জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি সৃষ্টি করেছে। এছাড়াও নদী ভাঙন আর জলোচ্ছ্বাসে ফসলি জমি বিলীন হওয়ায় সেই অঞ্চলের মানুষ পাড়ি জমাচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলা শহরে। পুরো প্ল্যানিংটা বাংলাদেশের এখন হতে হবে সামগ্রিকভাবে সবকিছু। এই প্ল্যানিংটা আমাদের নেই। আমাদের কর্মকর্তারা, ব্যুরোক্র্যাটরা, মন্ত্রীরা যার যার দপ্তরের কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু এখন হতে হবে পুরো জিনিসটাকে একত্রিত করে। রাজধানীতে গড়ে ওঠা আরেকটি বস্তি বেগুনবাড়ি বস্তি, যেখানে কয়েক হাজার পরিবারের বসবাস। সরু গলি আর অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা এই পরিবারটি। 4 সন্তান নিয়ে এই পরিবারের একমাত্র উপার্জনকারী এই ব্যক্তি পেশায় একজন রিকশা চালক, পাশেই তার স্ত্রী বসা। বাস্তুচ্যুত এই পরিবারের কথা শুনতে চায় প্রেক্ষাপট। বাংলাদেশে চালাই, যাই কাম করে যে আমার 4টা পোলা পাইন, বউ আর আমি 6 জন। আল্লাহ আমার চালায় কোনো রকম আপনাদের দোয়ায়। কিন্তু আমি বিয়ে শাদী করছি প্রায় 15 বছর 14 বছর হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ির বাড়িতে যাই নাই কিছু। ওই পানিতে ভাঙিয়ে নিয়ে গেছে জ্বর বাড়িতে। একমাত্র সন্তানকে নিয়ে যাচ্ছেন কোচিংয়ে, পাঠ্য বই খাতা গুছিয়ে মেয়েকে পরিপাটি করছেন। ছোট্ট এই ঘরে 3 জনের বসবাস। জলবায়ু ও পরিবেশগত বিপর্যয় আজ তার আশ্রয় এই বেগুনবাড়ি বস্তিতে। আপনি একটু বলবেন যে আপনার কি অবস্থা, গ্রামের বাড়িঘর কিভাবে নদীতে বিলীন হলো? নদীতে ভাঙিয়ে নিয়ে গেছে সব। আমরা পরে যা এতদিন খাজনা ছিলাম, পরে আর ট্রেনে পরে আবার শহরে আছে। এদিন কি করছি, ওদিন তো শুয়ে রয়েছে এই অবস্থায় দেখি ভাঙিয়ে অর্ধেক নিয়ে গেছে গা। পরে রাস্তায় আমরা ছিলাম অনেক, 3-4 বছর রাস্তায় ছিলাম। এরপরে দেখি কোনোই নেই, এরপরে ঢাকা আসছি। আমি গার্মেন্টস চাকরি করছি, আমার হাজবেন্ডের চাকরি করছে, এই চাকরি করে এই অবস্থা চলতেছে। কষ্ট হয় না আর কি এভাবে যখন বাড়িঘর নাই? কষ্ট তো হয়, কষ্ট হইলে তো আমি কি করতাম, কষ্টের সাথেই করে খাই। নদীর সহ মনে করেন আমার বিড়া বাড়ি ও ঢুকেছিল, খালি বিড়া ঢুকেছিল, চকের তো জমিন নাই, ওইটাই সহ নিয়ে গেছে গা। আরেল খা নদী শুনছেন না, নদী ভাঙ্গা, আরেল খা নদী। রাজধানী ঢাকার আশেপাশে যারা বস্তিতে আশ্রয় নিতে পারেনি, তাদের অবস্থান রাস্তার ধারে। 565 বর্গমাইলের এই শহরটিতে প্রতিদিন ভিড় করে অসংখ্য মানুষ, যাদের কেউ আসেন চাকরি বা ব্যবসার কাজে। এছাড়াও জীবিকার প্রয়োজনে কেউ ঠাঁই নেয় অস্থায়ী হয়ে। বাস, ট্রেন, লঞ্চ যেন সে কথাই বলে দেয়। এভাবেই প্রতিদিন চাপ বাড়তে থাকে এই শহরে। কর্ম করার জন্য আসি, ফ্যামিলির জন্য আসি, ফ্যামিলির জন্য বউ বাচ্চা আছে না, কামাই করে না খাইলে তো কেনা চলাইব। গ্রামে তো সংসার অভাব অনটন, এই জন্য ঢাকা আসতে হয়, কাজের জন্য আসতে হয় আর কি। একটু চাপ বাড়বই, মতো কাজ কাম কম, ঢাকাতে সবাই কাজ করা লাগে, এর জন্য বাড়ে। ঢাকাতে তো চাপ বাড়তেই আছে, সবারই বাড়তে হয়, সবাই তো ঢাকামুখী এখন। গ্রামগঞ্জ থেকে এখন ঢাকা শহর আরো বেশি সুবিধা, এটা লাগে না, তাই আইতেছে মানুষ। ঢাকার চাপ বাড়তেছে, আপনার দেখা গেছে কি যে গ্রাম অঞ্চলে তো মনে করেন যে এই
খাবার দাবার কম, ঢাকা শহর আইসা কামাই রোজগার করে খাবার দাবার খাইতে পাইতেছে, এনে দিতে পাইতো না। আর পানিতে দেয়া গেছে ধান মান সব তল হয়ে গেছে না, এই জন্য তো ঢাকা শহর। শুধু মুখে নয়, টেকসই বাস্তবায়ন আর পরিবেশ বিপর্যয়ের প্রভাবে নিঃস্ব হওয়া এই মানুষগুলোর পাশে দাঁড়াতে নিতে হবে উদ্যোগ। সরকারের এটাকেও একটা বড় সামাজিক সমস্যা হিসেবে ভাবতে হবে এবং এটার জন্য নীতিমালা খসড়া তৈরি হয়েছে বলে আমি জানি। এটাকে ওই মানুষগুলোকে পুনর্বাসিত করার জন্য কাজ করতে হবে। চিরকালকে রিলিফের উপরে নির্ভর করতে চায় না, কিন্তু তাকে পুনর্বাসিত করতে হবে। এখান থেকে তাহলে উত্তরণের জন্য যেটি বলছিলাম যে অ্যাডাপটিভ মেকানিজম ডেভেলপ করতে হবে, কিভাবে তারা তাহলে ওই জায়গায় করতে পারে। তাহলে সেটি করার জন্য যে অঞ্চলগুলোকে ঝুঁকিময় অঞ্চল যেগুলো রয়েছে সেই অঞ্চল ভিত্তিক স্পেসিফিক কর্ম পরিকল্পনা নিতে হবে। কোন জায়গা থেকে বেশি মানুষ স্থানান্তরিত বা এই জলবায়ু উদ্বাস্তু যাদেরকে আমরা বা ক্লাইমেট শরণার্থী যদি চিন্তা করি ওভাবে, তাহলে তাদের অরিজিনটা কোথায়, অর্থাৎ উৎপত্তি কোথায় আর কোথায় তারা যাচ্ছে, ডেস্টিনেশনটি কোথায়। তাহলে এই প্রেক্ষাপটে উৎপত্তি এবং কোথায় গন্তব্য, এই দুই জায়গাতেই কিন্তু কর্মকৌশল নেওয়ার ব্যাপার রয়েছে। ঢাকা শহরকে বাসযোগ্য করতে হলে অবশ্যই এই মানুষের স্রোত থামাতে হবে। বাস্তুচ্যুত মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিত করতে হবে। নদী ভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে উদ্বাস্তু মানুষরা আশ্রয় নিচ্ছে শহরে, বিশেষ করে রাজধানী ঢাকায়। এর ফলে শহর অঞ্চলে নিত্য নতুন সমস্যা তৈরি হচ্ছে। শহরগুলো হয়ে উঠছে বসবাসের অনুপযোগী। এই অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই নিতে হবে কার্যকরী পদক্ষেপ। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে দেখা হবে নতুন পর্বে নতুন বিষয় নিয়ে। আপনারা সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন।